প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম ঠিক 9:30টার সময় আমরা লাইভে আসবো এবং ঠিক 9:30টার সময় আমরা লাইভে চলে আসছি। যদিও আমাদের এখানে একটু ওয়াইফাইতে প্রবলেম দেখা দিচ্ছে, এই কারণে আমরা মোবাইল ডাটা থেকে আসলে লাইভটা কন্টিনিউ করতেছি। সো এই কারণে হয়তো অনেকের ভিডিও দেখতে হয়তো প্রবলেম হতে পারে, তারপরও আমাদের সঙ্গে থাকো, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মেডিকেলে যারা চান্স পাও নাই তাদের এই মুহূর্তে কী করণীয়, আমরা এই ব্যাপারেই কথাবার্তা বলবো। এবং বেশি বেশি করে তোমরা লাইভটা শেয়ার করে দাও এবং তোমার কমেন্ট সেকশনে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও। ওকে, তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। হয়তো তোমরা সবাই মুস্তাফিজ ভাইকে চেনো, আমার বাম সাইডে মুস্তাফিজ ভাই আছে, তোমরা সবাই তাকে খুব ভালো করেই চেনো, আমাকে না চেনারই কথা। আমার নাম ফারহান মাহিন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং টুকটাক কেমিস্ট্রি পড়াই। আর আমি কেমন কেমিস্ট্রি পড়াই এটা যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, মাহিন কেমিস্ট্রি লিখে সার্চ দিলে সেখানে আমার ক্লাসগুলো দেখতে পাবে। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমরা একটু মেডিকেলের ব্যাপারে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। যদি বলো যে ভাই মেডিকেল সম্পর্কে আপনার পার্সোনাল অপিনিয়ন কী, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আমার কাছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটা খুব ভালো মনে হয় নাই। কেন ভালো মনে হয় নাই? দেখো, মেডিকেল কর্তৃপক্ষ অ্যানাউন্স করছিল যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে ফুল সিলেবাসে যদি পরীক্ষা হয়, আমরা বিগত সালেও দেখে আসছি ফুল সিলেবাসে যখন পরীক্ষা হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই কমপক্ষে একটা করে প্রশ্ন দিয়েছে, বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয়। যেমন বিশেষ করে ধরো যে আমাদের অস্থির অধ্যায় আছে, তারপর স্নায়ু অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরই কমপক্ষে 4টা 5টা বা কমপক্ষে 3টা প্রশ্ন থাকে, কিন্তু এবছর একটাও প্রশ্ন দেয় না, যেটা খুবই হাস্যকর একটা অবস্থা। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটাকে আসলে আর চেঞ্জ করা সম্ভব না। তোমাদের অনেকেরই হয়তো মন খারাপ আছে, হ্যাঁ, মন খারাপ থাকলেও কিছু করার নেই, কারণ ভাইয়া দেখো যে মেডিকেলে অনেকে চান্স পাও না, এটা নিয়ে তুমি যদি এখন মন খারাপ করে বসে থাকো তাহলে কিন্তু তুমি সামনে আগাতে পারবে না, কি মুস্তাফিজ, তাই না? তুমি কিন্তু সামনে আগাতে পারবে না। সো তোমার আরো একটি বড় স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের এখন সামনে কিন্তু দেখো অনেকগুলো ভর্তি পরীক্ষা বাকি আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ঢাকা ভার্সিটির কথা, ঢাকা ভার্সিটি কিন্তু কোনো অংশে কম না, অনেক ভালো একটা চয়েস, বেস্ট একটা ইউনিভার্সিটি। হ্যাঁ। তারপরে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এগুলো কিন্তু কোনো অংশেই খারাপ না। অনেকেই আমি আমি একটা অনেস্টলি একটা কথা বলি, আমি নিজে থেকেই উদাহরণ দিচ্ছি, যখন আমি আমি নিজেও কিন্তু মেডিকেল কোচিং করা স্টুডেন্ট। তো আমি যখন মেডিকেল কোচিং করতাম তখন আমি অন্যান্য কোনো ভার্সিটিকে গুনতামই না, ঠিক আছে, যে ভার্সিটিতে কেন পড়বো, হোয়াই, আমি তো মেডিকেলে পড়বো। কিন্তু আসলে জিনিসটা এরকম না। মেডিকেল ছাড়া যে মানে মেডিকেলে চান্স না পাইলে যে লাইফ হেল হয়ে যায় বা লাইফ নষ্ট হয়ে যায়, এটা আমরা অনেকে মনে করি, অনেকের বাবা মা এরকম মনে করে, আসলে এটা না। হ্যাঁ, তোমরা লাইফে এখনও তোমাদের কিছুই শেষ হয় নাই, সামনে অনেক কিছু আছে, অনেক সামনে আগাইতে পারবা, অনেক কিছুই করতে পারবা, এখনই সব দরজা তোমার বন্ধ হয়ে যায় না। ওকে, সো মেডিকেলে যারা ফেইল্ড হয়েছে তারা মন খারাপ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা একটু কমেন্ট পড়ে আসি, আর তোমরা একটু মেনশন করো এই মুহূর্তে তোমাদের মুস্তাফিজ ভাই কথা বলবে, আমি একটু কমেন্ট পড়ে আসি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজ, রাজশাহী ইউনিভার্সিটিতে টিপুলিতে পড়ি। তোমরা আমাকে অনেকেই চেনো। আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসছি আমরা দুইজন, সেটি হলো যে তোমরা মেডিকেলে চান্স হয়নি তোমাদের, এর জন্য বাবা মাকে মুখ দেখাতে পারছো না, বাবা মা ভালো করে কথা বলছে না, এইরকম যারা সিচুয়েশনে আসো, যে তাদের জন্য আজকে আমাদের এই লাইভটি করা হচ্ছে একমাত্র তোমাদের ডিপ্রেশন মুক্ত করার জন্য। তোমাদের আমি একটি সাজেস্ট করব, সেটি হলো যে তোমরা ভাই ভার্সিটিতে পরীক্ষা দাও। হ্যাঁ, রিঅ্যাডমিশন তো নিতেই পারো, যে সেকেন্ড টাইম দিবা, কিন্তু তার আগে তুমি যদি একটি বার ভার্সিটিতে পরীক্ষা দাও, চান্স হয়, সেক্ষেত্রে তোমার বাবা মা খুশি থাকবে। আর বাবা মা খুশি থাকলে তোমার সেকেন্ড টাইম চান্স হয়ে যাবে। দেখো, ভার্সিটিতে একটা নিয়ম আছে, তুমি 6 বছরের মধ্যে 4 বছরের কোর্স করতে পারবা। তুমি যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা দাও, সেখানে চান্স পেয়ে একটা নর্মাল সাবজেক্টে ভর্তি হয়ে থাকো, তারপর তুমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও। এতে কি হবে, তোমার পড়াটা রানিং থাকলো, পাশাপাশি তুমি কিন্তু একটা ভার্সিটি নিয়ে ঘুরতে পারলাম। তো এই কারণের জন্যই তোমাদের ভার্সিটি প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, এবং ভালোভাবে বলতে অত্যাধিক ভালোভাবে নিতে হবে। এখন কোনো ক্রমে মিস করা যাবে না। তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটি 24 তারিখে, মানে 24শে জুলাই, আবার 31শে জুলাই থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘোষণা দিল। এখন ঢাকা ভার্সিটি ঘোষণা কবে দিবে, সেটি হলো জুন মাসের প্রথম সপ্তাহে তারা বলেছে। এখন জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা যদি হয়, তাহলে কিন্তু আবার সময়টা কম পাচ্ছ। এই জন্য তোমাদের একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন। এর জন্য আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদের সাথে মাহিন ভাই কথা বলবে যে মেডিকেল স্বপ্নটাকে আরও কীভাবে ধরে রাখা যায় এই বিষয়ে। ধন্যবাদ মুস্তাফিজ। যাই হোক, আমরা একটু কমেন্ট পড়ে আসি। আমাদের লাইভ ভিডিওতে ইতিমধ্যে 15 জনকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছে।
তো ফাহিম মুন্তাসির কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম মুন্তাসির আবারও কমেন্ট করছে যে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া কার কী রকম কী মানসিক অবস্থা এখন, বা এখন তোমাদের টার্গেট কি, সবার টার্গেটটা কি, একটু একটু কমেন্ট করে জানাও। আমি একটু কমেন্টটা পড়তে চাচ্ছি। হ্যাঁ, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে বলো যে তোমাদের এখন কীরকম কী চিন্তা ভাবনা, মানে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট কার কার, একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট কার কার। আর কমেন্টে একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও তোমার কমেন্ট সেকশনে। আচ্ছা, ওকে। কারো কোনো কোশ্চেন নাই মেডিকেল সম্পর্কে? আপনার কি মতামত ভাইয়া? আচ্ছা, সুমাইয়া আক্তার কমেন্ট করছে ডিইউ এ ইউনিট। হ্যাঁ, খুবই ভালো সিদ্ধান্ত তোমার, ডিইউ এ ইউনিট। আচ্ছা, ফাইভ মুন্তাসির কমেন্ট করছে ভাই আমি মেডিকেলে এক্সাম দিই নাই, আমার শুধু ভার্সিটি টার্গেট। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, মেডিকেলও ভালো, ঠিক আছে। আর ভার্সিটি কোনো অংশেই কম না। আমরা যে চিন্তা ভাবনা করি যে মেডিকেলে চান্স না পেলে জীবন শেষ, আমাদের এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ আমরা দেশ এবং নিজের যে উন্নয়ন, নিজের উন্নয়নও কখনো করতে পারবো না। হ্যাঁ, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি, অনেকের বাবা মা চিন্তা ভাবনা করে যে ঠিক আছে আমার মেয়েকে বা আমার ছেলেকে আমি মেডিকেল ছাড়া অন্য কোথাও পরীক্ষা দেওয়াবো না। ছেলে মেয়ে এরকম চিন্তা করে যে মেডিকেলে চান্স পাই নাই, তাহলে আমি আর অন্য কোথাও পরীক্ষা দেবো না, আবার মেডিকেলে পরীক্ষা দেবো। হ্যাঁ, তো এখন অনেকের মাঝখানে আমি এরকম একটা জিনিস দেখলাম, অনেক স্টুডেন্ট আমাকে বলতেছে ভাই আমার তো মেডিকেলে চান্স নেই, এখন আমি কী করবো? আমি বলি এই যে ভার্সিটি পরীক্ষা দাও। বলে যে না ভাই আমি ভার্সিটি পড়বোই না। আমি বললাম যে ভার্সিটি কী দোষ করছে, ভার্সিটি কী দোষ করলো তোমার সঙ্গে, ভার্সিটি কোনো অন্যায় করছে? বলতেছে না ভাই আমার মেডিকেল টার্গেট, তো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছি। হ্যাঁ, ভালো কথা, সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, সেকেন্ড টাইম প্রিপারেশনতে তো কোনো দোষ নাই। আমি নিজেও সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছি, কিন্তু তার আগে কিন্তু আমি একটা জায়গায় ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপরে ভর্তি হয়েছি। সো ভার্সিটিটাকে কখনোই অবহেলা করা যাবে না। হ্যাঁ, যদি তুমি ভার্সিটিকে অবহেলা করো তাহলে আমি বলবো যে তোমার হচ্ছে গিয়া মন মানসিকতা আসলে ঠিক নাই। হ্যাঁ, মন মানসিকতা ঠিক করতে হবে, নিজেকে অনেক উন্নত করতে হবে। আচ্ছা, ফাইভ মুন্দাসির লিখছে ভাই আমার একটা পাবলিক ইউনিভার্সিটি সিট লাগবে। সুমন আহমেদ কমেন্ট করছে ভাই আমার এইচএসসিতে 4.42, তাহলে কি আরইউ সায়েন্স দিয়ে কোনো লাভ হবে কি না? আচ্ছা, সুমন তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখো রাবিতে এবছর ভর্তি পরীক্ষার সিস্টেমটা একটু চেঞ্জ করছে, কারণ দেখো এ প্লাসের সংখ্যা অন্যবারের চেয়ে অনেক অনেক বেশি। তারপর আবার 4টা ইউনিট থাকতেছে 72,000 করে। হ্যাঁ, এখন 4টা ইউনিটের মধ্যে এখনো কিন্তু বলেনি যে তোমাদের এই 4টা ইউনিটের মধ্যে সায়েন্স থেকে কয়টা ইউনিট হবে বা বিভাগ পরিবর্তন থাকবে কিনা। তো সেই ক্ষেত্রে 4টা ইউনিট যদি হয় তাহলে আমি আগে থেকে বলে রাখি যে সি ইউনিট হবে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আর ডি ইউনিট হবে বায়োলজির জন্য, যেটা 18 সাল 17 সালে হয়ে এসেছে সেইভাবে হবে। যদি এইভাবে হয় তাহলে সায়েন্সের স্টুডেন্টগুলো কিন্তু তুমি 72,000 সি ইউনিটের জন্য থাকতেছে, আবার ডি ইউনিট সায়েন্সের জন্যই আবার 72,000, সেক্ষেত্রে 72 144, তো আরামে তুমি চান্স পাবা। ওকে, বা সরি সিলেকশনের চান্স পেয়ে যাবা। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, আমি তোমাদেরকে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বলতেছি। দেখো আমি যদি রাবির বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলি, রাবিতে গত বছর বা এবং তার আগের বছর তোমার হচ্ছে টোটাল 3টে ইউনিট ছিল, এ, বি এবং সি। ওকে, আচ্ছা, এ ইউনিট হচ্ছে তোমার আর্টসের জন্য, বি ইউনিট হচ্ছে বাণিজ্য বা কমার্সের জন্য, আর সি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য, সি ইউনিট। এখন সি ইউনিটের টোটাল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং বায়োলজি ফ্যাকাল্টি একত্রিত অবস্থায় ছিল। এখন দেখা যাচ্ছে কি গত 2 বছরে কিন্তু এ প্লাসের সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় বলতে গেলে তোমার গত বছর এ প্লাস পেয়েছে সায়েন্স থেকে 1,15,000-এর মতো, এরকম 1,15,000-এর ভিতরে মতো এ প্লাস পাইছে সায়েন্স থেকে। হ্যাঁ, তো রাবিতে কিন্তু গত বছর পরীক্ষা দিতে পারছে অনলি 45,000, 45কে কিন্তু রাবিতে এক্সাম দিতে পারছে, বাকিরা কিন্তু রাবিতে এক্সাম দিতে পারে। কিন্তু আবার একটা কাহিনী ছিল যে এই 45,000-এর মধ্যে 30,000 ছিল সায়েন্সে আর 15,000 ছিল বিভাগ পরিবর্তনে, মানে সায়েন্সের ইউনিটে বিভাগ পরিবর্তনে এসে পরীক্ষা দিতে পারতো। তো মাত্র সায়েন্স থেকে নিয়েছিল 30,000, এরকম টাফ ছিল। এখন তোমরা ভাবতে পারো যে ভাইয়া যে মনে হয় এই গতবার জিপে 5 পেয়ে চান্স পাইনি, তাহলে আমরা এত কম রেজাল্ট না চান্স পাবো কেন? হ্যাঁ, তুমি ভালো করে প্রিপারেশনও চান্স পাবো। আমি তো তোমাদের ব্যাপারটা বুঝালাম, সি ইউনিট এবং ডি ইউনিট দুইটাই সায়েন্সের জন্যই থাকবে, তো সেক্ষেত্রে 72 অনেক সিট হয়ে যাবে, তুমি সিলেকশন পাবা। আচ্ছা, যারা সায়েন্স থেকে আসো তাদেরকে আমি বলি, বিশেষ করে এই যে সুমন আহমেদ কমেন্ট করছো ভাই তাহলে আমি কোন ইউনিটে অ্যাপ্লাই পারফেক্ট হবে। আচ্ছা, যেহেতু তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো অবশ্যই তুমি সি ইউনিটে অ্যাপ্লাই করবা। সি ইউনিটে যদি চয়েস নাও থাকে, মানে সি ইউনিটে যদি সিলেক্ট নাও হও, তাও এই ইউনিটে সিলেক্ট হয়ে যাবে, কারণ দেখো এই ইউনিট হচ্ছে গিয়ে তোমার আর্টস ফ্যাকাল্টি এবং এটাই কিন্তু বিভাগ পরিবর্তন ফ্যাকাল্টি। সো তুমি কিন্তু সি ইউনিটে তুমি যদি অ্যাপ্লাই করো এবং এ ইউনিট অ্যাপ্লাই করো, সি ইউনিট না হলেও এ ইউনিট হয়ে যাবে তোমার। সো এটা নিয়ে একদম রিল্যাক্স থাকো। যারা সায়েন্সে আসো তারা
তারা হচ্ছে তোমার এই যে সি ইউনিট এবং এ ইউনিট অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে ঢাবির জন্য। এবার ঢাবির কথা বলতেছি। দেখো ঢাবিতে আসলে কোনো সিলেকশন পদ্ধতি নাই, যেই ফর্ম তুলবে সেই পরীক্ষা দিতে পারবে। সো একদম রিল্যাক্স থাকতে পারো ঢাবি নিয়ে। যাদের রেজাল্ট মনে করো জিপিএ একটু কম আছে, দেখা যাচ্ছে যে জিপিএ কম থাকলে হয়তো সিলেকশন পদ্ধতিতে বাদ পড়ো, কিন্তু ঢাবিতে তো এই সিস্টেম নাই। সো ঢাবিতে রেজাল্ট কম থাকলেও তুমি নিশ্চিন্তে ফর্ম তুলতে পারলে অবশ্যই পরীক্ষায় বসতে পারবা। ভাই এখানে কিন্তু আরো একটি ব্যাপার, সেকেন্ড টাইমার নাই, ওখানে চাপ কম, আর মেডিকেলে চাপ ছিল বেশি। Yes. আবার রাজশাহীতে আসবে চাপ বেশি হয়ে যাবে, কারণ সেকেন্ড টাইমার থাকবে। Yes. ওদের স্বপ্ন থাকতে হবে এখন একমাত্র ঢাকা, যদি ঢাকা ব্যতীত অন্য স্বপ্ন নিয়ে গড়ে চান্স হবে না। বড় স্বপ্ন রাখতে হবে। ঢাকায় যদি ট্রিপলি সিএসসি পাও, ঢাকায় সিএসসি ট্রিপলি পাওয়ার জন্য তোমাকে 700 বা 800 মধ্যে থাকতে হবে। ভালো সাবজেক্ট, ভালো সাবজেক্টের উপর আর কোনো দাম হবে না। আসলে তো ভালো সাবজেক্ট কিসের জন্য পড়বা বলো? যে এমন একটা সাবজেক্ট আছে যেখানে তোমার ভাত পাচ্ছ না, হ্যাঁ চাকরি হয়, সব সাবজেক্টে চাকরি হয়, তুমি একটা ভালো সাবজেক্টে পড়বা, তোমার 4টা বছর ভালো একটা মন মানসিকতা থাকবে। তোমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে ভাইয়া আমরা একটা ভালো সাবজেক্টে চান্স পাবো। শুধু ঢাবি তো সবাই চান্স পাবে, কিন্তু ভালো সাবজেক্টে কয়জন পাবে? এই জন্য তোমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে ভালো একটি সাবজেক্টে পাবো, এবং স্বপ্ন শুধু ঢাকা ঢাকা ঢাকা, কোনো রাজশাহী নয়, কোনো জাহাঙ্গীর নয়, কোনো কিছুই নয়। এই যে তোমরা কি করো জানো, যে অনেক অনেক গ্রুপ আছে, রাজশাহী গ্রুপ বলতেছে যে ফ্রি ক্লাস নেবো, সেখানে অ্যাড হচ্ছে। আবার জাবিতে বলতেছে ফ্রি ক্লাস নেবো, এরা 2 দিন পরীক্ষা নিয়ে আর কোনো পরীক্ষা নেবে না। যারা ফ্রি খাওয়ার অভ্যস্ত তারা জীবনে কিছু করতে পারে না। ওকে, তো এর জন্য তোমাকে কি করতে হবে, একটা কোর্স অথবা ভালো গাইডলাইন প্রয়োজন। তুমি যদি ভালো গাইডলাইন পাও তাহলে তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, মুস্তাফিজ খুব সুন্দর কথা বলছে। সো আমি এখানে একটু কমেন্ট দেখতে পেলাম সুমন আহমেদ, যে ভাই আমি কি তাহলে এ এবং সি দুটাতেই অ্যাপ্লাই করবো? হ্যাঁ, অবশ্যই তুমি এ এবং সি দুটাতেই অ্যাপ্লাই করবো। যাই হোক, রাবির জন্য আমরা আলাদা স্পেশাল গাইডলাইন ভিডিও আনবো। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে। দেখো, মেডিকেলের পরে সবচেয়ে বেস্ট যদি কোনো চয়েস থাকে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এবং এই ঢাকা ইউনিভার্সিটি অলরেডি বলে দিচ্ছে কিন্তু যে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে। তারা কিন্তু মেডিকেলের মতো তোমাদের সঙ্গে বিটলামি করবে না। মেডিকেল কিন্তু বিটলামি করছে, হ্যাঁ, যে ফুল সিলেবাসের কথা বলে ছেলে মেয়েদেরকে 65টা কোশ্চেন দিছে শর্ট সিলেবাস থেকে। দিস ইজ সো ইনজাস্টিস, আমার চোখে এটা খুব ইনজাস্টিস। তুমি যেহেতু বলছো ফুল সিলেবাস, তাহলে তুমি ফুল সিলেবাস থেকে সুষমভাবে বন্টন করে প্রশ্ন করো। আচ্ছা, যাই হোক, যেহেতু ঢাবি বলছে শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে, তাহলে এখন আমাদের কী করা উচিত? আমাদের শর্ট সিলেবাসে ঢাবি টাইপের যে সকল টপিক আছে, বা ঢাবিতে যে সকল টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আছে, সেই সব প্রশ্নগুলো খুব ভালো করে বোঝা উচিত, বা সেই কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, আমি যদি একটু বোর্ডে লিখি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। একটু বোর্ডে লিখি, আর তোমরা যারা লাইভ ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটু মেনশন করে দাও, একটু অবশ্যই মানে মেনশন করো ফ্রেন্ডদেরকে। আর মেসেঞ্জার গ্রুপ, মুস্তাফিজ একটু বলো, কি বলবা? তোমরা যে আমার ভিডিও দেখতেছো, যে মেসেঞ্জারে যারা অ্যাড আছো আর কি, এবং হোয়াটসঅ্যাপে অ্যাড আছো, তারা একটু ওখানে লিঙ্কটা পাস করে দাও। ওকে, যেহেতু আমার ফোনটা দ্বারা লাইভ করা হচ্ছে, আমি শেয়ার করতে পারছি না, তোমরা একটু ওটা করে দাও, যাতে সবাই মিলে আমরা একসাথে কাজ করি এবং একটা ভালো গাইডলাইন নাও। দেখো, অনেক কিছু করতে পারবা এবং উপকৃত হবা। আচ্ছা, সো একটু শেয়ার দাও লাইভটাতে, ঠিক আছে? যাই হোক, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের ঢাবির জন্য প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমি এখন সেটাই বলবো যে ঢাবির প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমাদের যতটুকু আমরা সবাই জানি যে ঢাবির পরীক্ষা 6 জুন, ঢাবির পরীক্ষা 6 জুন, আর আজকে হচ্ছে তোমার 5 এপ্রিল। হ্যাঁ, 5 এপ্রিল। তাহলে দেখো তো তোমার হাতে সময় আছে কতদিন, একটু হিসাব করো তো। 5 এপ্রিল থেকে 5 জুন, 6 জুন যদি তোমার পরীক্ষা হয়, তাহলে তোমার হাতে ঠিক গোনা 60 দিন, মানে 2 মাস তোমার হাতে সময় আছে। কত? 2 মান্থ টাইম আছে। এই 2 মাস সময় কি যথেষ্ট না? একটু নিজেকে কোশ্চেন করে দেখো তো, এই 2 মাস সময় কি তুমি পারবে না? তুমি কি এতটাই মানে গাধা টাইপের স্টুডেন্ট যে 2 মাস সময় তুমি শর্ট সিলেবাস কভার করতে পারবে না ঢাবির জন্য? নিজেকে একটু প্রশ্ন করো। না, আমাদের সময় কি হতো, ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। আমার সময় যা হয়েছিল মে মাসের 18 তারিখ, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। আমি সিরাজগঞ্জে কলেজ ছিল, তো ওখানে থাকতাম। যখন কোচিং করতে আসি, আমি রাজশাহীতে যখন কোচিং করি, তখন দেখা গেল 18 তারিখের পরে আমি কোচিংয়ে আসছি। 18 তারিখের পরে কোচিংয়ে এসে আগস্টের 28 তারিখে পরীক্ষা দিলাম। তাহলে আমরা তো কোনো কিছু জানতাম না। তোমরা একটা পরীক্ষা দিয়ে উঠলা, মেডিকেল অলরেডি দিয়েছো, অলরেডি বুঝে গেছো যে কীভাবে তোমাদের কোশ্চেনটা হয় বা এক্সামটা কীভাবে হবে। এর জন্য তোমাদের আমি বলি ভাই, 60 দিন বা 2 মাস অনেক সময় ভাই। তুমি যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই চান্স হবে, এবং ভালো একটি সাবজেক্টে চান্স হবে। আচ্ছা, সো আমরা এখন ঢাবির ব্যাপারটা আগে ভালো করে বুঝবো, ঠিক আছে? ইতিমধ্যে একজন খুব বড় একটা কমেন্ট করছে, ফারাবি রহমান। তুমি যে কমেন্টটা করছো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি, সো একটু লাইভটা ধৈর্য সহকারে দেখবা, ঠিক আছে?
ফার্স্ট অফ অল আমরা ঢাবির কোশ্চেন সম্পর্কে একটু জানি, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জেনে আসি। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় খেয়াল করো। ঢাবিতে টোটাল 6টা সাবজেক্ট নিয়ে কোশ্চেনটা করা হয়। টোটাল 6টা সাবজেক্ট নিয়ে কোশ্চেনটা করা হয়। কী কী থাকে এখানে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা আর ইংরেজি, তাই না? বাংলা, ইংলিশ। আচ্ছা, তো খেয়াল করো এইখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট। ফিজিক্স কেমিস্ট্রি বাদ দেওয়ার কোনো অপশন নাই। তুমি তাতে যেটাই তোমার মেইন সাবজেক্ট হোক না কেন, তোমার মেইন সাবজেক্ট হতে পারে ম্যাথ, হতে পারে বায়োলজি, তোমার যেটাই মেইন সাবজেক্ট হোক না কেন তোমাকে মাস্ট বি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সার করতে হবে। এটা সব জায়গাতেই এই সিস্টেম। হ্যাঁ, এখন তোমার হাতে থাকলো কি ম্যাথ এবং বায়োলজি থাকলো, তাই না? এখন এই ম্যাথ এবং বায়োলজি থেকে কোনটা অ্যান্সার করবা? অনেকের মেইন সাবজেক্ট ম্যাথ, তো যাদের মেইন সাবজেক্ট ম্যাথ তারা কি অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ তোমার খাতার মূল্যায়ন করা হবে না, খাতা টোটালি ক্যান্সেল। এইটার ভালো যদি গাইডলাইন না পাই মাহিন, যদি ভালো গাইডলাইন না পাও তাহলে মনে করবে যে এই দুইটা তো ঐচ্ছিক লেখা ছিল। ঐচ্ছিক বলতে আমরা কি বুঝি, যে এই দুইটার মধ্যে আমরা একটা দাগাবো। কিন্তু ভাই এখানে তোমাদের একবারে ঠোঁটস্থ করে নিতে হবে যে আমার যেটা মেইন সাবজেক্ট এটা কখনো কখনো বাদ দেওয়া যাবে না। ওকে, সো মুস্তাফিজ অলরেডি তোমার অ্যান্সারটা ক্লিয়ার করে দিছে যে হচ্ছে গিয়া মেইন সাবজেক্ট যদি ম্যাথ থাকে তাহলে অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি আমরা আমাদের অনেকেই ইন্টারমিডিয়েটে মেইন সাবজেক্ট ম্যাথ থাকে, কিন্তু আমাদের স্বপ্ন থাকে মেডিকেল। তো মেডিকেল স্বপ্ন থাকার ফলে হয় কি আমরা বায়োলজিটা খুব ভালো করে পড়ি, ম্যাথে আমরা একটু উইক হয়ে যাই। দিস ইজ সো ট্রু। যেমন এটা আমার নিজের সাথেও এরকম হয়েছিল, আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ। মাহিন এটা কিন্তু আমাদের সময় হয়েছে। আর এবার কি হয়েছে, এবার কিন্তু 21-এর ব্যাচ 4 সাবজেক্টটা পড়েইনি কখনো। তাহলে এদের কি বিপদ আছে? হ্যাঁ, চিন্তা করা যায়। সো এখন আমরা তাহলে অবশ্যই যাদের মেইন সাবজেক্ট ম্যাথ তারা অবশ্যই ম্যাথটা খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং যদি কেউ যারা মেডিকেল কোচিং করছো তাদেরকে তারা অবশ্যই তো বায়োলজি অ্যান্সার করবে। ফর এক্সাম্পল মনে করো আমি আমাকে দিয়েই বোঝাচ্ছি। হ্যাঁ, আমি মেডিকেল কোচিং করছি, মনে করো আমি এখন তোমাদের স্থানে আসছি, আমি মেডিকেল কোচিং করছি, আমার মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, আর আমি মেডিকেল কোচিং করার কারণে আমি বেশি করছি কি বায়োলজি পড়ছি, তাহলে আমার কি অ্যান্সার করতে হবে? মেডিকেলে তার এই রিকোয়ারমেন্ট ছিল না যে তাকে কি বল বায়োলজি দাগাতে বায়োলজি মেইন হতে হবে, এরকম তো রিকোয়ারমেন্ট ছিল না। এরকম রিকোয়ারমেন্ট ছিল না। এই জন্য কিন্তু এটা তাহলে আমি ফিজিক্স দাগাবো, কেমিস্ট্রি দাগাবো, ম্যাথ অবশ্যই আমি অ্যান্সার করবো, কারণ ম্যাথ আমার হচ্ছে মেইন সাবজেক্ট। আর যেহেতু আমি বায়োলজি ভালো পারি, কারণ আমি মেডিকেল কোচিং করছি, তার মানে আমাকে এখন বায়োলজি দাগাইলে মার্কসটা ভালো তুলতে পারবো। আচ্ছা, আর যারা মনে করো যে মেইন সাবজেক্ট ম্যাথ নাই, মনে করো যে তোমার মেইন সাবজেক্ট ম্যাথ ছিল না, তাহলে ম্যাথটাকে তুমি কি করবা, সুন্দর মতো বাদ দিবা। ম্যাথটাকে বাদ দিলাম, ঠিক আছে? ম্যাথ বাদ দিলে থাকলো কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন এখানে থাকলো কি বাংলা এবং ইংলিশ। এই বাংলা এবং ইংলিশটা আসলে কি করা উচিত দেখো। এবার খুব মনোযোগ সহকারে কথা শুনবা, খুব মনোযোগ সহকারে শুনবা। আমার মেইন সাবজেক্ট কী ছিল? বায়োলজি ছিল, তার মানে আমাকে বায়োলজি মাস্ট বি অ্যান্সার করতে হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি আমাকে মাস্ট অ্যান্সার করতে হচ্ছে। তাহলে আমার এই তিনটা হয়ে গেল। তাহলে আমার হাতে আর অপশন থাকলো একটা, মানে আমার আর হাতে একটা অ্যান্সার করতে হবে। এখন হাতে সাবজেক্ট আছে কি ম্যাথ, বাংলা, ইংলিশ। তো ম্যাথ আমি আগেই বাদ দিয়ে দিলাম, এখন আছে বাংলা এবং ইংলিশ। তাহলে আমি কোনটা দাগাবো আর কোনটার প্রিপারেশন নেবো? বাংলার প্রিপারেশন নেবো নাকি ইংরেজির প্রিপারেশন নেবো? তো আমি বলবো ভাই তোমরা মোটামুটি দুইটারই প্রিপারেশন রাখার চেষ্টা করো, প্যারালালি দুইটারই প্রিপারেশন রাখার চেষ্টা করো। কেন প্রিপারেশন রাখার চেষ্টা করো? দেখো যে আমাদের কিন্তু এখন গুচ্ছ সিস্টেমে পরীক্ষা হয়, জিএসটি। আমাদের সময় ছিল না, বাট তোমাদের সময় কিন্তু এখন জিএসটি আছে। আর জিএসটিতে কী কী থাকে দেখো তো, একটু রিলেট করার চেষ্টা করো। জিএসটিতে থাকবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি, তাই না? এই টোটাল 7টা সাবজেক্ট থাকবে। তো টোটাল 7টা সাবজেক্ট থেকে আমাকে কয়টা অ্যান্সার করতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি তো মাস্ট, তাই না? আচ্ছা, এবার হচ্ছে কি আমি ম্যাথও দেখাইতে পারি, বায়োলজিও দেখাইতে পারি, এটা আমার ইচ্ছা। বাংলা ইংলিশটাও কি মাস্ট? বাংলা ইংলিশ আইসিটি এটাও সরি, বাংলা ইংলিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি এটা চারটা মাস্ট। বাংলা ইংলিশ মাস্ট এবং ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট। এখানে আইসিটি ম্যাথ আইসিটি হতে পারে, ম্যাথ বায়োলজি হতে পারে, বায়োলজি আইসিটি হতে পারে। এখন থাকলো কি ম্যাথ, বায়োলজি আর আইসিটি, তাই না? এখান থেকে আমাকে করতে হবে কি দুইটা অ্যান্সার করতে হবে। তাহলে যেহেতু আমি মেডিকেল কোচিং করার স্টুডেন্ট এবং আমার ম্যাথ মেইন সাবজেক্ট না, আমার বায়োলজি মেইন সাবজেক্ট, তাহলে অবশ্যই আমি কি করবো? বায়োলজি অ্যান্সার করবো। এখন ম্যাথ অ্যান্সার করার কোনো অপশন আছে? নাই। তাহলে আমাকে আবার কি অ্যান্সার করতে হবে? আইসিটি অ্যান্সার করতে হবে, আবার একটা প্যারা। কিন্তু দেখো তুমি এইদিকে বাদ দিয়ে এদিকে খেয়াল করো, তোমাকে কিন্তু এখানে বাংলা ইংলিশ মাস্ট অ্যান্সার করতে হচ্ছে। তাহলে তুমি কি বাংলা ইংলিশ পড়বা না, নাকি বাংলা ইংলিশ ছাড়াই তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা? কোনো সুযোগ আছে সেখানে? কোনো সুযোগ নেই। তবে অবশ্যই কী করতে হবে? বাংলা এবং ইংলিশ দাগাইতে হবে। তাহলে তুমি যদি এই ঢাকা ভার্সিটিতে বাংলা এবং ইংলিশের জন্য ভালো করে প্রিপারেশন নাও, ঢাকা ভার্সিটির জন্য মনে করো তো তোমার ম্যাথ তুমি অ্যান্সার করবা না, তাহলে তুমি বাংলা এবং ইংলিশের জন্য ভালো করে প্রিপারেশন নিবা। তাহলে হবে কি তোমার একদিকে ঢাকা ইউনিভার্সিটি মানে ইয়ে হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে, অন্যদিকে তোমার গুচ্ছ ইউনিভার্সিটিও কি হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে। সো একটু চিন্তা ভাবনা করতে হবে, হুটহাট আবেগের বসে ডিসিশন নিলেই হবে না। দেখো একটা কথা আমি সবসময় বলি যে আবেগ দিয়ে ভালোবাসা হয় কিন্তু দুনিয়া চলে না। ওকে, আবেগ দিয়ে ভালোবাসা হয়, দুনিয়া চলে না, এই কথাটা মাথায় রাখবা। হ্যাঁ, আর
ওই মেডিকেলে চান্স পাই না, এই আবেগে আমি আবার কোথাও পরীক্ষা দিব না, ভর্তি হবো না, সেকেন্ড টাইম করবো, এই আবেগ দেখাইতে আসো না। এই আবেগ দেখাইতে আসলে সেকেন্ড টাইমেও মেডিকেলে চান্স পাবো না, ঠিক আছে? বুঝতে পারছো? তোমাকে বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, মেডিকেলে সবাই চান্স পায় না, আল্লাহ সবাই রিজিক এক জায়গায় লিখে রাখছে। আমি মাহি অনেক চেষ্টা করছি, আমি পারিনি। আল্লাহ আমার রিজিক লিখে রাখছে, আমার কপালে লিখে রাখছিল যে আমি রাবিতে পড়বো, আমি রাবিতে পড়তেছি না। আমি কি খুব খারাপ আছি? না, যথেষ্ট ভালো আছি। যারা মেডিকেল চান্স পেয়েছে অবশ্যই তাদেরকে সম্মান করা উচিত, তাদের প্রতি সম্মান রাখা উচিত যে তারা অনেক আমাদের চেয়ে অনেক মেধাবী। বাট এই বলে যে আমরা নিজেদেরকে ছোট করে দেখবো বা পড়াশোনা করবো না, বা মেডিকেলটা না পাইলে যে অন্য জায়গাতে হবে না, এরকম চিন্তা ভাবনা করা উচিত না। আচ্ছা, এবার আমি আর একটু কমেন্ট পড়ে আসি। আশা করি ফারাবি রহমান তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, সুমাইয়া আক্তার কমেন্ট করছে, আচ্ছা ভাই এইচএসসিতে হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট ছিল, ম্যাথ কি রাখা ঠিক হবে ভাইয়া, প্লিজ বলেন। আচ্ছা, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যদি মনে করো যে হচ্ছে কি হায়ার ম্যাথ কেমন পড়ছো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি হায়ার ম্যাথ মোটামুটি ধরো প্র্যাকটিস করে থাকো, তাহলে আমি বলবো হায়ার ম্যাথ রাখো। আর যদি হায়ার ম্যাথ টোটালি টাচই না করো, টোটালি মেডিকেল পরীক্ষা কোচিংয়ের জন্য তুমি যদি হায়ার ম্যাথ টোটালি টাচই না করো, তাহলে দরকার নাই হায়ার ম্যাথ রাখার। কারণ এখন এই মুহূর্তে তুমি হায়ার ম্যাথ যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা কাভার করা হচ্ছে, আমার মনে হয় যে ওইটা টোটালি বাদ দেওয়াটাই ভালো হবে। তবে মাহিন, আমার এখানে একটা মতামত আছে। হ্যাঁ, বলো। যারা পড়েনি, শুধু ও তো একা না, বাংলাদেশের 70% স্টুডেন্টের তোমার ম্যাথমেটিক্স ফোর সাবজেক্ট থাকে, তো ওদের পরীক্ষা হয়নি, অনেকেই পড়েনি, 70% পড়েনি, কিন্তু ওরা কি সিএসসি টিপলি পাবে না? হ্যাঁ, পাবে। হ্যাঁ, তাহলে কেন পাবে? ম্যাথ দেখাতে হবে। আর ও যদি সিএসসি টিপলি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে চায়, তাহলে কিন্তু ওকে মাস্ট ম্যাথ দাগাতে হবে। তাহলে এখানে তুই যে বললি যে ওদের করতে হবে যে ম্যাথ না দাগালেও হবে, কিন্তু ম্যাথ না দাগালে ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আর একটা যদি ভালো গাইডলাইন পায়, তাহলে এখানে কি 2 মাসে কভার করা সম্ভব না? অবশ্যই সম্ভব। এটাও খেয়াল রাখতে হবে। দেখো, তোমার মনে করো যে ম্যাথ তুমি মনে করো যে একেবারেই দুর্বল, কিন্তু যদি ভালো গাইডলাইন পাও তাহলে ম্যাথটা আসলে কভার করে নেওয়া সম্ভব। 2 2 মাসে স্যারের বই পড়বে, অসীম কুমার সাহা পড়বে, শেষ। হ্যাঁ, আর কিছু দরকার হবে না। আচ্ছা, তারপরে সোহাগ কমেন্ট করতে, ভাইয়া ডেইলি কত আওয়ার পড়তে হবে? আসলে এইটার অ্যান্সারটা সাবজেক্টিভ, এটা মানুষের উপর ভ্যারি করে। আমি বলি না ডেইলি কোনো পড়ার কোনো রুটিন নেই, ঠিক আছে? মানে পড়ার কোনো সময় নাই। যারা সময় হিসাব করে পড়াশোনা করে তাদেরকে আমার খুবই বাজে লাগে, মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এবার মনে করো আমি বলে দিলাম তুমি ডেইলি 10 ঘন্টা করে পড়বা, তুমি আজকে 10 ঘন্টা পড়লা, কালকে 10 ঘন্টা পড়লা, দেখবো পরশু দিন আর 10 ঘন্টা পড়তে পারতেছো না, ঠিক আছে? তো আসলে এটা হয় না। তো আমার কথা হচ্ছে যে আমি টার্গেট করে দেবো, ধরো যে এরকমভাবে পড়বো যে আজকে আমার একটা টার্গেট থাকবে, এরকম একটা টার্গেট লিস্ট থাকবে যে আজকে আমি এই সাবজেক্টগুলো পড়বো, এবং ওই টার্গেট অনুসারে আমি আগাবো। ওই টার্গেট যতক্ষণ না পর্যন্ত শেষ হবে আমি ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবো। কথা বুঝতে পারছো? টার্গেট যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হবে। ফর এক্সাম্পল, আজকে মনে করো যে আমি টার্গেট নিলাম ফিজিক্স ফার্স্ট পেপারের 2টা অধ্যায়, কেমিস্ট্রির একটা অধ্যায়, বায়োলজির 2টা অধ্যায়, ম্যাথের একটা অধ্যায়, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মনে করো বাংলা একটা টপিক, ইংরেজি একটা টপিক, এইগুলো পড়বো। এখন এই পড়া আমার যতক্ষণ না পর্যন্ত কাভার হবে ততক্ষণ আমি পড়বো। এখন এই পড়া পড়তে যদি আমার 8 ঘন্টা সময় লাগে, আমি 8 ঘন্টা পড়বো। এই পড়া যদি পড়তে আমার 10 ঘন্টা সময় লাগে, তাহলে আমি 10 ঘন্টা পড়বো। হ্যাঁ, সময় বেঁধে যে আমাকে 10 ঘন্টাই পড়তে হবে এভাবে পড়লে আসলে পড়া হয় না, এটা আমার অপিনিয়ন, ঠিক আছে? অনেকে আমার সঙ্গে একমত নাও হইতে পারো। আচ্ছা, সাদিক আহমেদ কমেন্ট করছে, ভাই কাটমার্ক কি? আসলে কাটমার্ক জিনিসটা আসলে এখন আর নতুন করে বলার কিছু নেই। কাট নম্বর হচ্ছে সেইটা যেটার পরে আসলে আর কেউ চান্স পায় না, যেটার নিচে নাম্বার থাকলে আর কেউ চান্স পায় না। যাই হোক, আচ্ছা, ওদের ডাবের জন্য আমাদের এখন প্ল্যান কি, যে ওদেরকে ফ্রি ক্লাস দেবো কিনা? এখন ফ্রি ক্লাসে দেবো, ওরা তো ক্লাসেই থাকে না, এটা কি করে দেবো? আচ্ছা, এখন আমরা বেসিক্যালি আসল কথায় আসি। দেখো, আমরা ঢাবি নিয়ে কথা বলছিলাম, আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো, ঢাবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে গেছো। এখন বাকি যে সময়টা আছে এই 2 মাস, এই 2 মাসে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে খুব ভালো করে পড়াশোনা করলে বা একটা নির্দিষ্ট রুটিন অনুসারে গাইডলাইনের ভিতর থেকে পড়াশোনা করলে ঢাবিতে অবশ্যই চান্স পাওয়া সম্ভব। আচ্ছা, সুমাই একবার কমেন্ট করছো, ম্যাথের জন্য কিতাবউদ্দিন স্যারের বইটা কেমন? হ্যাঁ, কিতাবউদ্দিনের বইটা অনেক ভালো, ম্যাথের জন্য কিতাবউদ্দিন স্যারের বইটা অনেক ভালো। আসল কথায় আসি, লাইভে একটু প্রবলেম হচ্ছে নাকি? দেখ তো। আচ্ছা ভাই, হ্যাঁ, ওদেরকে একটা করে শেয়ার করো, যারা শেয়ার করবে তাদেরকে ফ্রি ক্লাস করবো আমরা কয়েকদিন। এই লাইভটা যদি শেয়ার না করিস তোরা, তাহলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছিলাম যে ঢাবির জন্য আমরা কয়েকটা ফ্রি ক্লাস দিব, তোরা শেয়ারই করতেছিস না, তাহলে কি ফ্রি ক্লাস নিব বল? এভাবে যদি অনুপস্থিত থাকিস, মানে এখানে যদি উপস্থিত সংখ্যা কম থাকে তাহলে তো খারাপ লাগবে আমার, তাই না? মনে করো আমি ফ্রিতে ক্লাস নিব, ফ্রি ক্লাস নিতে গেলে তো আমারও একটু আশা থাকবে যে আমার ক্লাসটা 50 জন বা 100 জন বা 150 জন স্টুডেন্ট দেখবে, ঠিক আছে, পোলাপান শেয়ার করবে, তাই না? তো তোরা তো উপস্থিতি নাই, তাহলে আমি কি ফ্রি ক্লাস দিব?
সবাই সবাই গ্রুপে ইনভাইট করবি, তোর ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করবি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যতদিন না পর্যন্ত হবে, অর্থাৎ 6 জন যদি পরীক্ষা হয় তাহলে 5 জুন পর্যন্ত মাহিন ভাইয়া, মুস্তাফিজ ভাইয়া, জোহা ভাইয়া, এই 3 ভাইয়া তোদেরকে সুন্দর মতো গাইডলাইন এবং ক্লাস দেবে, ঠিক আছে? আচ্ছা, ফাহিম মুনতাসির কমেন্ট করছে আমাদের কোর্সের ক্লাস শুরু করেন। আচ্ছা, এটার ব্যাপারে মুস্তাফিজ ভাই কথা বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সুমন আহমেদ কমেন্ট করছে ভাই আমি কি তাহলে ডিইউতে সায়েন্সেই দিব নাকি পরিবর্তন করব? আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি। হ্যাঁ, অনেকে চিন্তা ভাবনা করে, সায়েন্সের অনেক স্টুডেন্ট চিন্তা ভাবনা করে যে আসলে আমি এখন কি করব, আমি তো মেডিকেল কোচিং করছি, এখন আমার তো ম্যাথ হবে না, তাহলে ডিউ সায়েন্স বাদ, আমি এক কাজ করি ডিউ বিভাগ পরিবর্তনে দিই। এইটা হচ্ছে এই সময় সবচেয়ে বড় ভুল ডিসিশন। এর চেয়ে বড় ভুল ডিসিশন হয় না। কেন হয় না আমি লজিক্যালি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, একদিকে তোমার ডিইউ, আর একদিকে তোমার 19টা ইউনিভার্সিটি। এই 19টা ইউনিভার্সিটিকে আমরা মানে ভালোবেসে বলি জিএসটি, ভালোবেসে আমরা কি বলি জিএসটি বলি। হ্যাঁ, এখন জিএসটিতে আমার ইউনিট আছে 3টা, এ বি সি, ওখানে কিন্তু কোনো ডি ইউনিট নাই, এবং ওখানে নির্দেশ আছে যে এ ইউনিট হচ্ছে সায়েন্সের, বি ইউনিট কমার্সের, সি ইউনিট হচ্ছে আর্টসের। এখন এ ইউনিটে তারাই পরীক্ষা দিতে পারবে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। ওকে, এ ইউনিটে তারাই পরীক্ষা দিতে পারবে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। ওকে, তো এখন ধরো যে হচ্ছে গিয়া তুমি সায়েন্সে পড়াশোনা করছো, তুমি হচ্ছে গিয়া বিভাগ পরিবর্তন কিন্তু এখানে করতে পারতেছো না। তুমি ঢাবিতে বিভাগ পরিবর্তন করতে পারতেছো, রাবিতে বিভাগ পরিবর্তন করতে পারতেছো, জাহাঙ্গীরনগরে বিভাগ পরিবর্তন করতে পারতেছো, বাট মেজরিটি দেখো 19টা ইউনিভার্সিটি কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করতে পারতেছো না। এখন মনে করো তুমি কি করলা, মাতবাড়ি করে, হ্যাঁ মানে মাতবাড়ি মানে বরিশালের ভাষায় মেডিকেল পড়, যারা মাতবাড়ি করেছে 3 মাস আগে, তাদের সাথে কেউ তুলে উঠে আসতে পারবে? জীবনে উঠে আসতে পারবে না। কারণ এর আগে তোমার 3 মাস আগে থেকে ওদের প্রথমে ড্রিম ছিল ডি ইউনিটের কোচিং করবে, আর তুমি মাত্র প্ল্যান করতেছো ডি ইউনিটের কোচিং করবা। অনেক ডি ইউনিটে কিন্তু পড়া একটু কম না, অনেক বেশি পড়া। জিকে মানে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যখনই তুমি জিকের পড়াটা দেখবা তখন তোমার কাছে মাথার উপরে বোঝা নেমে আসবে যে এত পড়া কবে পড়বো। হ্যাঁ, সো আমি বলবো যে এখন কেউ ডি ইউনিটের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে হবে কি, ঢাকা ইউনিভার্সিটিতেও মারা খাবা, এই জিএসসিতে গিয়েও মারা খাবা, মানে মারা খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে যাবে। দেখা যাবে যে গার্লফ্রেন্ডও গেল, এবার সব শেষ। হ্যাঁ, গার্লফ্রেন্ডও থাকবে না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা তাহলে ডিউর দিকে চলে আসি। তো ডিউ আসলে আমি বলবো যে এ ইউনিটের প্রিপারেশন নেওয়াটাই সায়েন্সের স্টুডেন্ট হওয়া, মানে সায়েন্সের স্টুডেন্টদেরকে এ ইউনিটের প্রিপারেশন নেওয়াটাই বেস্ট। ডি ইউনিটের কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই। ঢাকা ভার্সিটির ডি ইউনিটের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নাই? কারণ তুমি ঢাবির ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি জিএসটিতে কী করবা? জিএসটিতে তুমি পরীক্ষাই দিতে পারবা না, পরীক্ষা দিবা কিন্তু কিছুই পারবা না, তো লাভ আছে কোনো? লাভ নাই। সো ডি ইউনিটের চিন্তা বাদ দিয়ে তোমরা এ ইউনিটের চিন্তা ভাবনা করো, এ ইউনিটের প্রিপারেশন নাও। তাহলে হবে কি, তোমার ডিইউ থাকতেছে, আবার সঙ্গে কি থাকতেছে, জিএসটিটাও তোমার থাকতেছে, মানে তোমার কোনো দিকেই হারাচ্ছে না, কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে। বাট ডি ইউনিটের তুমি যদি প্রিপারেশন নাও, না পাবা ঢাবি, না পাবা জিএসটি, ঠিক আছে? আলটিমেটলি আমও যাবে, সালাও যাবে। ওকে, বুঝতে পারছো? আশা করি তুমি আমার অ্যান্সার পাইছো, সুমন আহমেদ। ওকে, আচ্ছা, সময় একটা কমেন্ট করছে ফ্রি ক্লাস নেন ভাই, অনেক উপকার হবে। ফ্রি ক্লাস যে নেবো, কাদেরকে নেবো বলো? স্টুডেন্ট যদি না থাকে, ফ্রি ক্লাস নেবো কার? মশা মাসির এগুলোর ফ্রি ক্লাস নেবো? যে মশা মাসিরে বসাবো, যে বস তোরা আমার ফ্রি ক্লাস কর, হবে? এটা হবে না। আচ্ছা, মোহাম্মদ আবদুল্লাহ লাতিক কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এমডি সোহাগ কমেন্ট করছে ভাই এখন কি ম্যাথের জন্য মেইন বুক পড়বো নাকি জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে? আচ্ছা, এবার আমি একটু কথা বলি। এবার আমি হচ্ছে গিয়ে খুব ক্ষেপে যাচ্ছি, ঠিক আছে? খুব ক্ষেপে যাচ্ছি কেন? কারণ বাংলাদেশে এত পরিমাণে কোচিং ব্যবসায়ী আছে এবং এত পরিমাণ ভাইয়ারা বের হয়েছে যারা হচ্ছে গিয়ে খালি কোশ্চেন ব্যাংক সলভ করায়। তুমি একটা জিনিস চিন্তা করো, কোশ্চেন ব্যাংক আসলে জিনিসটা কি, এটাও তোমাকে বুঝতে হবে। কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকেই হচ্ছে গিয়ে তোমার তুলে দিচ্ছে, জাস্ট একটু সলভ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, তুমি মনে করো যে হচ্ছে গিয়া, ফর এক্সাম্পল আমি তোমাকে সিম্পলভাবে ভেক্টর দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে সমান্তরাল ভেক্টর থেকে ম্যাথ আসে না, ম্যাথ আসে। এখন মনে করো তুমি সমান্তরাল ভেক্টরের কনসেপ্টই জানো না, তুমি সমান্তরাল ভেক্টরের কনসেপ্ট জানো না টোটালি। তুমি কি করলে, একটা কোশ্চেন সলভ করে দেখলো যেটা পারলা, কিন্তু পরের কোশ্চেনে দেখলো যে সমান্তরাল ভেক্টরের কোশ্চেন কিন্তু একটু ঘুরানো, তখন কিন্তু আর তুমি পারবে না। তাহলে তুমি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করে কী লাভ হলো আমার একটু বুঝাও। কোশ্চেন ব্যাংক দিয়ে প্র্যাকটিস করতে হবে না তা না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কিন্তু আগে কনসেপ্ট জানতে হবে। কোশ্চেন ব্যাংক তারাই প্র্যাকটিস করে লাভবান হয় যাদের আগে থেকে কনসেপ্ট ভালো থাকে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি যতই কোশ্চেন ব্যাংক সলভ করো না কেন, কোনো লাভ নাই। সো তোমাকে কি করতে হবে, আগে তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, পড়াশোনার একটা সিস্টেম আছে, পড়াশোনা যদি সিস্টেম না জানো তাহলে যতই পড়ো না কেন গাধার খাটনি খেটে কোনো
লাভ নাই। তাকে আগে তোমাকে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন হচ্ছে গিয়ে তোমাকে এক্সাম দিতে হবে, দেন তুমি হচ্ছে গিয়ে এক্সাম দেওয়ার পরে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আর তুমি দেখো কোশ্চেন ব্যাংক থেকে কয়টা প্রশ্ন রিপিট হয়, সিম্পলি চিন্তা করো। ধরো যে 60টা এমসিকিউ আসে, 60টা এমসিকিউ আসতেছে, বিগত সালের কোশ্চেন থেকে কি 60টা এমসিকিউ রিপিট করবে? একটু নিজের প্রশ্ন করে দেখো তো, বিগত সালের প্রশ্ন থেকে কি 60টা এমসিকিউ রিপিট করবে? কোনদিন এটা সম্ভব? সম্ভব না। অনেকে বলে কি ভার্সিটিতে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়, প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। ভাই প্রচুর পরিমাণে যদি কোশ্চেন রিপিট হইতো তাহলে তো মানুষ খালি কোশ্চেন ব্যাংক মুখস্থ করে যেত, কোশ্চেন ব্যাংক মুখস্থ করেই তো চান্স পাইতো। কই কোশ্চেন ব্যাংক মুখস্থ করে চান্স পাওয়া স্টুডেন্ট আমার কাছে আজ পর্যন্ত আমি দেখি নাই। আমি এই বিগত 5 বছর ধরে পড়াই, কিন্তু আমি দেখি নাই যে কোশ্চেন ব্যাংক মুখস্থ করে কেউ চান্স পাইছে। তাকে অবশ্যই অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়েছে। যার কনসেপ্ট ভালো, যার কনসেপ্ট ক্লিয়ার থাকে সেই চান্স পায়, আর যার কনসেপ্ট ক্লিয়ার থাকে না, কোশ্চেন ব্যাংক মুখস্থ করে যায়, সে চান্স পায় না। সো আমি বলবো যে ভাই কোশ্চেন ব্যাংকের দিকে না দৌড়াইয়া তোমার এখনো যে পড়াশোনা যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণ করো, তাহলে তোমাকে কোশ্চেন যতই ঘুরাই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা। ফাইম মুনতাসির কমেন্ট করছে এ ডি দুইটাতেই এক্সাম দিতে চাচ্ছি, ডিইউতে। হ্যাঁ অবশ্যই তুমি এ ইউনিটকে ফোকাসে রাখো, আর ডি ইউনিটে একটু পরীক্ষা দিতে পারো, স্বাভাবিক, পরীক্ষা দিতে তো আর না নাই, তাই না? তবে এ ইউনিটকে ফোকাসে রাখা ভালো। আচ্ছা ভাই তাইলে কি, সুমন আহমেদ কমেন্ট করছে ভাই তাইলে কি আমি 4.42-তে সায়েন্সে সিলেক্ট হব? আচ্ছা, এটা পরে বলা যাবে। যেহেতু আমার বিশ্বাস যে তুমি ঢাবিতে ফর্ম তুলতে পারবা, সুমন তুমি ঢাবিতে ফর্ম তুলতে পারবা, সো এটা নিয়ে কোনো চাপ নিও না। আর রাবির ব্যাপারটা একটু সাবজেক্টিভ, তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবা, জাবিতেও, আমাদের জাহাঙ্গীরনগরেও কিন্তু কোনো হচ্ছে ইয়া নাই, আর কি বলে সিলেকশন নাই, সো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা রিল্যাক্সে। ইভেন জগন্নাথ আগে গুচ্ছের সঙ্গে ছিল, এখন কিন্তু জগন্নাথ গুচ্ছ থেকে বের হয়ে আসছে, সো তুমি জগন্নাথেও ইজিলি পরীক্ষা দিতে পারবে, এখানেও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা রাবির ব্যাপারটা একটু পরে, মানে রাবিতে তুমি যদি পরীক্ষা না দিতে পারো তো কী হয়েছে? আমার জন্য ঢাবি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এগুলো আছে, তুমি এখন থেকে চিন্তা ভাবনা করো যে আমি যদি রাবিতে পরীক্ষা না দিতে পারি তো কি হয়েছে, আমি ঢাবিতে চান্স পেয়ে দেখাবো, এই চিন্তা ভাবনা করো না রে ভাই। এই চিন্তা করতে তোমার সমস্যা আছে কোনো? নিজেকে একটু অন্যভাবে চিন্তা করো, একটু অন্যভাবে চিন্তা করলে কিন্তু হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? তারপরে আমি কিন্তু আরও অন্য আলোচনায় যাবো, যে একটু কোশ্চেন থাকলে কোশ্চেন করো। কমেন্টে বললাম যে একটু শেয়ার দিতে, মানে শেয়ার দিতে বললাম, তোর শেয়ার দিচ্ছিস না তোরা কেউ, তোদেরকে ভালোবাসে লাভ কি? তোরা একটু শেয়ার, তোরা একটু, এরা ফ্রি সেবা খায় না, বুঝতে পেরেছিস? একটু শেয়ার দে একটু, ঠিক আছে? শেয়ার দে, তারপর হচ্ছে কমেন্ট সেকশনে তোর বন্ধুদেরকে ইনভাইট কর। আচ্ছা, ওকে, তো এখন দেখো ঢাবির জন্য আমরা আসলে কি করতে পারি এখন। তো আমি বলবো যে ভাই আমাদের সঙ্গে থাকো। আচ্ছা, শেয়ার অপশন নাই ভাইয়া, তাই? আচ্ছা, বের হয়ে আবার একটু ঢুকে দেখ, এই যে আমি তো শেয়ার অপশন পাচ্ছি, দেখ এই যে আমি কিন্তু শেয়ার অপশন পাচ্ছি, এখানে কোনায় কমেন্টের পাশে কিন্তু শেয়ার অপশন পাচ্ছি, ঠিক আছে? এই যে শেয়ার টু গ্রুপ, যে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, ওকে, শেয়ার অপশন, এই যে আমি শেয়ার করে আসলাম কেবল, ঠিক আছে? কেবল শেয়ার করে আসলাম। আচ্ছা যাই হোক, তো ডিউর জন্য বেসিক্যালি আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে শিওর চান্স ব্যাচ। শিওর চান্স ব্যাচ, আমরা এই কোর্সটা নিয়ে আসছি। ওকে, তো এখানে বেসিক্যালি আমরা এই কোর্সটাকে 3টা ফেজে ভাগ করছি, 3 ফেজ, 3টা ধাপে ভাগ করছি। একটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল আমরা পড়াবো বেসিক ফেজ, দেন হচ্ছে গিয়ে আমাদের রিটেন চেক আপ, একটু খেয়াল কর ভাই, একটু খেয়াল কর, রিটেন চেক আপ, দেন আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং। তো ফার্স্ট ফেজটা কি বেসিক ফেজ। এখন এই বেসিক ফেজটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, কি কি একটু দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে শিওর শর্ট ক্লাস, অর্থাৎ শিওর শর্ট ক্লাস মানে ঢাবিতে যে যে টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, সেই টপিকগুলোর জন্য আমরা, মানে সেই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সাজাইছি, এবং সেই চ্যাপ্টার অনুসারে আমাদের কী করা হবে, ক্লাসগুলো নেওয়া হবে। তো এরকম টোটাল ক্লাস আছে 34টা ক্লাস, টোটাল ক্লাস আছে 34টা। সেটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো
তো শিওর শর্ট ক্লাস। এরপরে আছে আমাদের রেগুলার এক্সাম, অর্থাৎ মনে করো যে আজকে আমরা যেটা করাচ্ছি পরের দিন তার উপরে এক্সাম থাকবে, ওয়েমার শিটে দেওয়া হবে তাদের, আমরা আলাদা ওয়েমার শিট দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের রিভিউ ক্লাস, ঠিক আছে। এরপরে আমাদের রিভিউ ক্লাস আছে প্রায় 10টার মতো, ওকে। তো এইগুলো বেসিক ফেজ, এবং বেসিক ফেজের ডিউরেশন হবে, আমাদের কোর্স শুরু হবে 10 এপ্রিল থেকে, আমাদের কোর্স শুরু হবে 10 এপ্রিল থেকে এবং চলবে 5 মে, মানে বেসিক ফেজ, এটা হচ্ছে বেসিক ফেজ, ওকে। আচ্ছা, এরপরে আমাদের শুরু হবে রিটেন চেক আপ। দেখো আমরা কিন্তু বেসিক ফেজে যখন শিওর শর্ট ক্লাস করাবো তখন কিন্তু আমরা এমসিকিউ এবং রিটেন দুইটাই করাই দেবো, দুইটাই ভালো করে তোমাদেরকে বুঝাই দেবো যে এই জায়গাটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমার হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা রিটেন থেকে আসতে পারে বা এই টপিক থেকে এমসিকিউতে আসার সম্ভাবনা বেশিগুলো আমরা সব শিওর শর্ট ক্লাসে বলবো। তারপরও দেখো রিটেনে অনেকের অনেক প্রবলেম থাকবে, দেখা যাচ্ছে যে এমসিকিউতে ভালো করলো বাট রিটেনে খারাপ করার কারণে সে চান্সটা পাইলো না, এরকম কিন্তু তার জন্য আসলে রিটেনের জন্য কিন্তু ঢাবিতে মিস হয়, রিটেনের জন্য কিন্তু ঢাবি মিস হয়। সো যাতে কারো মিস না হয় এই জন্য আমাদের কি রিটেন চেক আপ, ওকে। তো রিটেন চেক আপে আমাদের টোটাল ক্লাস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বায়োলজি কিন্তু আমরা পড়াবো না, ঠিক আছে, আমরা শুধুমাত্র পড়াবো 3টা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা পড়াবো। কিন্তু রিটেন চেক আপের জন্য আমরা কি করবো, বায়োলজিটাকে আমরা ফ্রি দেবো তোমাদের জন্য, সম্পূর্ণ ফ্রি, যদিও এটা আমাদের কোর্সে নাই, তারপরেও আমরা কি করবো বায়োলজিটাকে ফ্রি দেবো। তো ইন টোটাল এখানে ক্লাস পাবো তোমার 16টার মতো ক্লাস পাবা, এবং এটা হবে 5 মে থেকে 15 মে পর্যন্ত, ঠিক আছে। আমরা কিন্তু আগাচ্ছি যে জুনের ফার্স্ট উইকে পরীক্ষা হবে এই লিমিটে, ওকে। জুনের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এই উপর ভিত্তি করে আমরা আগাচ্ছি। আচ্ছা, যারা যারা কমেন্ট করতেছো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো, তোমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো। এরপরে আমাদের আছে কি কোশ্চেন ব্যাংক সলভিং। দেখো কোশ্চেন ব্যাংক সলভ না করলে আসলে বোঝা যায় না কিন্তু যে আসলে কোন টাইপের প্রশ্ন হয়, এই জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত। কোশ্চেন ব্যাংকটা আমরা কেন পড়বো, কোশ্চেন ব্যাংকটা আমরা পড়বো এই কারণে যে আমরা একটা ধারণা নেবো যে ওই ভার্সিটিতে কী ধরনের প্রশ্ন হয়, কোন টাইপের কোশ্চেন আসতে পারে, এই ধারণার জন্য। কোশ্চেন ব্যাংক কিন্তু আমরা কেউ মুখস্থ করবো না, আমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য, হ্যাঁ। আর প্রশ্ন সলভ করার অনেক দরকার, গুরুত্ব আছে। সো আমরা এই 15 মে থেকে 20 মে পর্যন্ত আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো, এবং ক্লাসটা ডেইলি হবে। ক্লাস কি হবে, ডেইলি। এমনও হতে পারে এই ডেইলিতে 3টা ক্লাসও থাকতে পারে, ওকে, কারণ আমাদের হিউজ পরিমাণে ক্লাস, একদিনে 3টা ক্লাসও হতে পারে। আচ্ছা, তো এবার ফাহিম মুনতাসিরের কমেন্টগুলো একটু কমেন্ট করছে যে ভাই রিটেন এক্সামের খাতা কি লিখে জমা দিতে হবে? হ্যাঁ ভাই, অবশ্যই জমা দিবা। তুমি যদি জমা না দাও তাহলে আমি কি করে বুঝবো যে তুমি পরীক্ষা দিছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার লিখছে যে ক্লাস কি এফবি লাইভে হবে? হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস এফবি লাইভে হবে, প্লাস প্লাস হচ্ছে আমাদের জুম, পেইড জুম অ্যাপস আছে, জুম, গুগল মিট, আর হচ্ছে তোমার এফবি লাইভ, এই 3টাতেই হবে। তবে আমরা এফবি লাইভে নেওয়ার বেশি চেষ্টা করবো, কারণ এফবি লাইভে নিলে হয় কি যে ক্লাসের কোয়ালিটিটা ভালো থাকে এবং হচ্ছে গিয়ে রেকর্ডেরও থাকে। আর এই যে গুগল মিট বা জুমে নিলে হয় কি একটু নয়েজ থাকে, বাহিরের একটা নয়েজ থাকে, যে কারণে আমরা আসলে বেসিক্যালি এফবি লাইভে নেওয়াটাই বেশি। ক্লাসের অর্ধেক টাইম শুধু বলতে হয় মিউট করো মিউট করো, এটা বলতে সত্যি। হ্যাঁ, এই জন্য ফেসবুক লাইভটা অনেক ভালো, আর তোমাদের সাথে তো কমিউনিকেশন আমরা অলওয়েজ করি, সমস্যা নাই তো। আচ্ছা ভাইয়া, ক্লাসটা কোন টাইমে থাকতে পারে? ক্লাসটা দেখো, যেহেতু রমজান মাস, আমরা রমজান মাসেই শুরু করব, আর রমজান মাসের পরে তো শুরু করার কোনো নাই, অবকাশ নাই, কারণ রমজান মাসের পরে যদি শুরু করি তাহলে আর সময়ই থাকবে না, তাহলে ঈদের ভ্যাকেশন আছে একটা, আবার ঈদের একটা ভ্যাকেশন আছে। সো আমরা ডেইলি ক্লাস করাবো, এবং হচ্ছে তোমার ক্লাস টাইম কোন সময় থাকতে পারে? ক্লাস টাইমটা আমরা দুপুর 3টা, ঠিক এবং আছে। যদি কোনোদিন 2টা অথবা 3টা ক্লাস পড়ে তাহলে দুপুর 3টা একটা থাকবে, এবং রাত 10টা পরে কয়েকটা থাকবে বা 2টা থাকবে, এরকম, ঠিক আছে। দুপুর 3টার সময় ক্লাস থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ক্লাস কত আওয়ার ধরে হবে? দেখো ক্লাস নর্মালি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার নিচে কোনো ক্লাস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ভাই মুনতাসির আমাকে জুম অ্যাপে আর পাসের আইডি দেননি। আচ্ছা, যখন ক্লাস হবে তখন হচ্ছে গিয়ে তোমাকে জুম আইডি মানে জুম অ্যাপসের লিঙ্ক দেওয়া হবে, পেইড কোর্স হলে সবগুলোই দেওয়া হবে, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করো না। আলাদা গ্রুপ থাকবে, নোটপত্র, শিট, হ্যান্ড নোট, এগুলো নিয়ে কোনো টেনশন করো না, এগুলো সব তোমরা পাবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা আমাদের কোর্সের ব্যাপারটা বুঝতে পারছো। এবং লাস্টে গিয়ে এই দেখো, এই 3টা ফেজ যখন শেষ হয়ে যাবে, লাস্টে গিয়ে আমরা মডেল টেস্ট দেবো কয়েকটা ফ্রি, তোমাদের মোটামুটি 3টা ফ্রি মডেল টেস্ট দেবো। হ্যাঁ, 3টা ফ্রি মডেল টেস্ট দেবো, একবার ঢাবি যেভাবে কোশ্চেন করবে 2021-22 অনুসারে 21 অনুসারে আমরা একদম হচ্ছে গিয়ে তোমার 3টা মডেল টেস্ট নিব। আচ্ছা, এই গেল কথা। এরপরে আর কি বলবো, এখন কিভাবে ভর্তি হবা? দেখো, ভর্তি হওয়া আবশ্যক,
ভর্তি হতে হবে, ভর্তি না হলে তো আসলে আমরা ক্লাস শুরু করবো না, তাই না? স্বাভাবিক জিনিস। সে বাংলাদেশে তুমি যার কাছেই পড়ো না কেন, ভর্তি না হলে কেউই তোমাকে ক্লাস করাবে না। এবং 2 দিন ইনভাইট করাবে গ্রুপে, কয়দিন পরে দেখা যাবে 2টা ফ্রি ক্লাস নেই, আবার বলছে পেইড। অতএব ভাই ফ্রি খাওয়ার আশা বাদ দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো, 2টা মাস 60 দিন ভালো করে পড়ো, অনেক কিছু করতে পারবা। আচ্ছা, আমাদের কোর্স ফি বেসিক্যালি হচ্ছে 9,000 টাকা, কিন্তু আমরা 9,000 টাকা নিব না। আমরা তোমাদের কথা চিন্তা করে 60% ছাড় দিয়েছি। 60% ছাড়, তবে লিমিট ডে, লিমিটেশন আছে এখানে, ওটা লিমিটেশন আছে। দেখো 60% যদি ছাড় দিই তাহলে হচ্ছে তোমার 3600 টাকা আসতেছে। আর যদি আমরা হচ্ছে গিয়া 3600 টাকা তুমি এটা বিকাশ করবো অথবা নগদে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? নগদে সেন্ড মানি করতে হবে, ওকে। এবং এইটার একটা ডেট আছে, লিমিটেশন আছে, সেটা হচ্ছে 8 এপ্রিল পর্যন্ত। 8 এপ্রিল পর্যন্ত, ওকে। 8 এপ্রিল পর্যন্ত তোমার হচ্ছে গিয়া এই 60%-এর যে ছাড়, সেই ছাড়টা থাকবে, ওকে। ম্যাথ কোন ভাই নেবে? আচ্ছা, একটা কমেন্ট করছে ভাই, ম্যাথ কোন ভাই নেবে? ম্যাথ নিবে জোহা ভাইয়া। আমরা আমাদের পিকচার দেওয়া হয়েছে, গতকালকে ছবি দেওয়া হয়েছে, ওই ভাইয়াটার ছবি মানে একটু গ্রুপের ভিতর গেলেই দেখবা ওই ভাইয়া ম্যাথ নিবে। তো ভাইয়া আসলে একটু ব্যস্ত আছে আজকে, এই জন্য ভাইয়া লাইভে আসতে পারে নাই। ভাইয়া মেবি নামাজে আছে, হ্যাঁ, এই কারণে উনি লাইভে আসতে পারে নাই, এই জন্য আসলে এক্সট্রিমলি সরি আমরা। যাই হোক, তো 8 এপ্রিলের ভিতরে তোমরা হচ্ছে গিয়ে যদি ভর্তি হও তাহলে তোমরা এই 60% ছাড় পাবে, এবং 60% ছাড় হচ্ছে তোমার 3600 টাকা হয়। আর তোমার হচ্ছে গিয়া যেটা খরচ, অবশ্যই তোমাকে খরচ দিতে হবে, হ্যাঁ, এটা একটা ভদ্রতা, খরচ দেওয়া কিন্তু একটা ভদ্রতা। খরচ হচ্ছে 60 টাকা, তাহলে ইন টোটাল তোমার হচ্ছে কত? 3660 টাকা। 3660 টাকায় তুমি টোটাল হিসাব যদি করো, এখানে যদি হিসাব করো তাহলে তুমি প্রায় টোটাল ক্লাস পাবা 59টা ক্লাস পাবে। এবং প্রত্যেকটা ক্লাস তুমি যদি রেগুলারলি করো, আমার বিশ্বাস যে তুমি ঢাকা ভার্সিটিতে অবশ্যই চান্স পাবা। কারণ এইখানে যারা পড়াবে কেউই কোয়ালিটি লেস না, প্রত্যেকেই কোয়ালিটি ফুল। এখানে আরেকটা কথা বলি, এখন যারা ভিডিওটি দেখতেছে এরা ভর্তি হোক আর না হোক, আমি যদি আমরা এই 3 জন মিলে যদি 110 জনের নাম না বলছি রেজাল্ট দেওয়ার পরে, তখন আমাকে বলিস। অবশ্যই সিরিয়াস, 110 জনের নাম শিওর দেখাবো ঢাকা ইউনিভার্সিটিতে এবার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 110 জনকে চান্স পাওয়াই ছাড়বো, ঠিক আছে? আমাদের টার্গেট এইটা যে আমরা চান্স পাবো অ্যাট এনি কস্ট, ওকে। আচ্ছা, তো এখন তোমরা যদি ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য হচ্ছে গিয়া তোমাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি কোন নম্বরে করবা? এই তোর নাম্বারটা একটু লিখে দে তো। সেন্ট মানির বিকাশ রকেট সব 678752, ওকে। এইখানে তোমাদের বিকাশ, নগদ, রকেট সব সেম নাম্বার। তোমরা পাঠিয়ে একটা কাজ করবা, সেটা হলো টেক্সট করতে পারো, ফোন টেক্সট এটা হতে পারে, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা তুমি টেলিটকে কী বলে টেলিগ্রামে মেসেজ করতে পারো, নো প্রবলেম। যে কোনো একটাতে ইনফর্ম করলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যুক্ত হয়ে যাবা। আর মনে রাখবা, এটি কিন্তু শুধুমাত্র 8 তারিখ পর্যন্ত 3600। আর তোমরা জানো যে আমি যে ছাড়টা দেই, যেমন গত কয়েকদিন আগে মাগরিব পর্যন্ত অর্থাৎ ইফতার পর্যন্ত ছাড় ছিল, ইফতারের 1 মিনিট পরেও আমি কোনো ছাত্রকে ভর্তি নিই, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে যদি 8 তারিখ পার হয়ে যায় ভাইয়া, তাহলে জীবনেও এই 9000 টাকা ছাড়া তোমাকে 3600 টাকায় ভর্তি করবো না, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আর আমরা সবাইকে নেব না, তো ভালো ভালো স্টুডেন্টকে নেব, ওকে। যারা পড়তে চায়, যাদের স্বপ্ন আছে। সবাইকে কি পড়তে আসবে? সবাই পড়তে আসেনি তো, সবাই পড়তে আসেনি, সবাই শুধু ফানি ভিডিও দেখতে আসছে গ্রুপে। সবাই তো আর ফ্রি ক্লাস দেখবে না, সবাই তো ভালো ভালো ভিডিও দেখবে না। কিন্তু যারা পড়াশোনা করে তারা ওই ফ্রির পিছে দৌড়ায় না, তারা কোর্স কিনেই পড়াশোনা করে, ওকে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমরা অনেক দূর চলে এসেছি আজকে লাইভের। আরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমরা কয়েক মিনিট থাকবো, তারপর শেষ করে দেবো। আচ্ছা, তাসাদ্দিক সাকি, এই তাসাদ্দিক সাকি এই ছেলেটা হচ্ছে আমার এক্স স্টুডেন্ট, হ্যাঁ। আমি আগে খুলনাতে পড়াতাম, হ্যাঁ, খুলনাতে আমি পড়াতাম। তো এই যে তাসাদ্দিক সাকি একটা কমেন্ট করছে যে ভাইয়া ব্যাচ শুরু হবে কবে, যদিও একটু মজা করে কমেন্ট করছে, হ্যাঁ। বাট ওই ছেলেটা এখন হচ্ছে তোমার খুলনা মেডিকেলে পড়তেছে, আমার এক্স স্টুডেন্ট ছিল। তো ব্যাচের ডেট হচ্ছে আমরা শুরু করব, মার্কেট প্লিজ, আমরা শুরু করব হচ্ছে তোমার 10 এপ্রিল থেকে, 10 এপ্রিল 2022। আর এবং আমাদের ইন্ডিং ডেট হচ্ছে 20 মে 2022। বেসিক কোর্স সব শেষ। 10 এপ্রিল হচ্ছে আমাদের স্টার্টিং ডেট। আর বিশেষ করে এই কোর্সে ম্যাথের কথা বলাই যাবে না। এই ম্যাথ নিয়ে কিছু বল, যে আমাদের ম্যাথ কোর্সটা কেমন হচ্ছে, মানে ম্যাথ টিচার কেমন, সব আচ্ছা, ম্যাথ টিচার নিয়ে তোমরা কেউ টেনশন করো না, ঠিক আছে? ম্যাথ অন্য লেভেলে পড়ায় সে, ঠিক আছে? যদিও মানুষের সামনে বসে গুণ করা উচিত না, সে যদি আমার সামনে থাকতো তাহলেও আমি তার একই কথা বলতাম। সে আমার সামনে নেয়, এরপরও আমি একই কথা বলবো।
অনেক ভালো পড়ায় ম্যাথ, অনেক ভালো পড়ায়। যদি না হয় আমরা তো ফ্রি ক্লাস দিচ্ছি, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখবে, আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, তাই ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আমরা ফ্রি ক্লাস দেব। তবে একটা কথা আছে, ফ্রি ক্লাস তো অবশ্যই দিব, কিন্তু তোমরা একটু এই গ্রুপে আজকে থেকে হচ্ছে মেম্বার ইনভাইট করবো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রত্যেককে ইনভাইট করে হচ্ছে গ্রুপের মেম্বার বাড়াবা। হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে এটাই আশা করব। সো আর ফ্রি ক্লাস কবে হবে এটার জন্য আমরা একটু পরে একটা রুটিন দিয়ে দেবো গ্রুপে। ইনশাল্লাহ সেই রুটিন দেখলেই তুমি ফ্রি ক্লাসের শিডিউলটা জানতে পারবে। এই হচ্ছে কথা। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমরা একটু পরে লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর মনে হয় ওদের কোশ্চেন নাই, অনেকে আজকে ডিপ্রেশন আছে, দেখা যায় বাবা মা কথা বলছে না অথবা তাদের ফোন বন্ধ, তো সেই কারণে তারা লাইভটি এখন দেখতে পারছো না, তারা পরবর্তীতে দেখে নেবা এবং 8 তারিখের মধ্যে আমাদের সাথে ইনভলভ হয়ে যাবা। ইনশাআল্লাহ তোমাদের ঢাকা ভার্সিটি নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিফাত হোসেন কমেন্ট করছে, ভাই আপনি কোন সাবজেক্ট নেবেন? আচ্ছা ভাই, আমি আসলে কেমিস্ট্রি পড়াই। হ্যাঁ, আর ইনশাল্লাহ আগামীকালকে ফ্রি ক্লাস নিব, সেখানে দেখতে পাবা কেমিস্ট্রি ক্লাসটা কেমন হয়। নিজেই যাচাই করতে পারবা অ্যাটলিস্ট, হ্যাঁ, যে আসলে কার কাছে যাওয়া উচিত। বুঝতে আসলে পারছো? আমি রিফাতের কথা যদি বলি একটু, দেখো ভাই, এই প্ল্যাটফর্মটা অনেক স্বপ্নের আর কি, আমরা অনেক বড় কিছু করতে চাচ্ছি, যে তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই লাইভ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা সবাই সঙ্গে সঙ্গে মুস্তাফিজ ভাইয়ার আইডিতে যোগাযোগ করবা, বা তার এই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করবা, তাহলে সব কিছু আরও ভালোভাবে জানতে পারবা। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।